জাফলং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, বিশেষ করে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পড়েছে এই জাফলং। এই জাফলং উপজেলার পাশেই ইন্ডিয়ার একটি প্রদেশ আছে মেঘালয়। এই মেঘালয় প্রদেশের পাশ দিয়েই আমাদের এই অংশে যে নদী দেখা যাচ্ছে এটি হচ্ছে পিয়াইন নদী। এই পিয়াইন নদীতে লোকজন গোসল করছে। পিয়াইন নদীর ঠিক ওই পারে যে একটা ব্রিজ আমরা দেখছি, এই যে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। এই ব্রিজের নিচ দিয়ে ইন্ডিয়ান লোকজন তারা ট্রলারে যাওয়া আসা করে এবং উপর দিয়ে তারা যে জিপ বা অন্যান্য গাড়ি তারা পরিবহনের কাজেই বা মানুষ যাওয়া আসা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই পিয়াইন নদীর ওই পারে ডাউকি অঞ্চল, ভারতের ডাউকি অঞ্চল, এটি মেঘালয় প্রদেশে পড়ছে। এই ডাউকি অঞ্চলের দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে এই নদীর নামই হচ্ছে ডাউকি নদী। এই ডাউকি নদী দিয়েই কিন্তু আমরা এখানে এই যে পাথর দেখছি, এই যে বড় বড় পাথর আছে, এই পাথরগুলো ডাউকি নদী দিয়েই চলে আসে। বিশেষ করে বর্ষার সময় এখানে যত ধরনের আমাদের কঠিন যে শিলা আছে, বিশেষ করে বড় বড় বোল্ডার, এর থেকে অনেক বড় বড় পাথর আছে, এই পাথরকে বলা হয় বোল্ডার। এই বোল্ডার, চোরো পাথর, নুড়ি, তারপরে অন্যান্য বালু, চীনামাটি সব কিন্তু এই ডাউকি নদী দিয়ে প্রবাহিত হয়ে আমাদের পিয়াইন নদী দিয়ে আসে। এখানে পিয়াইন আমাদের সীমান্ত ঘেঁষে দেখা যাচ্ছে যে পাহাড়, এই পাহাড়টির নাম হচ্ছে খাসিয়া জনতা পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই খাসিয়া জনতা যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশ ঘিরেই আমাদের জাফলং এর সৌন্দর্য, অন্যতম পর্যটন কেন্দ্র। পর্যটকগণ, সারা বাংলাদেশের পর্যটকগণ এই এলাকায় আসে। আজ শুক্রবার আমি সরকারি কাজে এখানে এসেছিলাম, এসে দেখি যে হাজার হাজার মানুষ যারা প্রাকৃতিক সৌন্দর্যটাকে পছন্দ করে, thousands of people, they are coming, visiting, watching the natural beauty scenery of this area. খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা। এই খাসিয়া জনতা পাহাড়, তার ওই সাইডে আরো অনেক পাহাড় আছে। এই সমস্ত পাহাড় থেকেই ভূমিধসের সময় এই ধরনের শক্ত শিলা পাথর এইগুলো ডাউকি নদী দিয়ে প্রবাহিত হয়ে চলে আসে। এবং আমি আসার সময় দেখছি আমাদের যে ঢাকা সিলেট মহাসাগর সড়ক, তামাবিল ইভেন জাফলং পর্যন্ত যে মহাসড়ক, এই মহাসড়কের চারি সাইড দিয়ে এখানকার লোকজনের অন্যতম একটি জীবিকা, সেটি হচ্ছে এই পাথর, বালু। বিশেষ করে এই বড় বড় পাথরগুলো তারা এখান থেকে সংগ্রহ করে সেগুলো তারা মেশিন দিয়ে আশেপাশে প্রসেস করতে দেখেছি। প্রসেস করে তারা বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। উন্নয়নে এই পাথরগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদিও এই পাথর উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ, চুরি করে চোরাই পথে এই পাথরগুলো উঠানো হয়, তারপরে তারা এইগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করছে, যা আমাদের উন্নয়নেও কাজে লাগছে। আমরা যদি এইদিকে লক্ষ্য করি, এইদিকে কিন্তু পাথরের স্তূপ পড়ে আছে, এইদিকে পাথরের স্তূপ পড়ে আছে, অনেকগুলো দোকান আছে।
এক সময় আমি প্রায় 10-12 বছর আগে এসেছিলাম, এই সাইড দিয়ে কিন্তু নদী ছিল, এর উপর দিয়ে আমি ট্রলারের মাধ্যমেই গিয়েছিলাম। এখানে পাথরের স্তূপ, অর্থাৎ প্রতি বছর প্রাকৃতিকভাবে ন্যাচারাল ওয়েতেই এই পাথরগুলো কিন্তু বাংলাদেশ পায়। বাংলাদেশের পাথর না, এই পাথরগুলো বন্যার সময় খরস্রোতা নদীর যে টার্বুলেন্ট ফ্লো আছে, এই টার্বুলেন্ট ফ্লো এর মাধ্যমে বড় বড় পাথর এখানে আসে। এইগুলো অপসারণ করা হচ্ছে না, যার কারণে কিন্তু এদিকে চর পড়ে গেছে, পাথরের চর, এবং এই এলাকাটা এখন লোকজন হাঁটাচলা করতে পারছে। যদিও আমাদের প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, এই কারণেই আমাদের যাই হোক না কেন পাথর আমাদেরকে রক্ষা করতে হবে, নদীও আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এগুলো রক্ষা করার জন্য আমাদের যেভাবে কাজ করলে আমাদের এখানে জীববৈচিত্র্যের জন্য হবে, মানুষের জন্য ভালো হবে, সেটা আমাদের রিসার্চ করে স্টাডি করে আমাদেরকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে, বা করলে এটা ভালো হবে। এখানে আমি এর আগে দেখেছি যে আগে কিন্তু এত লোক আসতো না, এখন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, এবং একটা ন্যাচারাল বিউটি, সৌন্দর্য, এবং মানুষের বসার জন্য এখানে জায়গা রাখা হয়েছে। মানুষ এখানে বসে একটু রেস্ট করে, একটু মানে রিল্যাক্স ভাবে শুয়ে থাকতে পারে, এর ফলে তারা একটু আরাম পায়। কারণ দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে পায়ে হেঁটে ঘোরাঘুরি করলে অনেক কষ্ট হবে। এখানে এটা একটা সেবামূলক কার্যক্রম, সেবার মাধ্যমে তারা অর্থ নিচ্ছে, পারিশ্রমিক নিচ্ছে, টাকা নিচ্ছে। তাদের জীবিকার অন্যতম মাধ্যম কিন্তু এই চেয়ার বা খাট এর মাধ্যমে। এখানে দেখেন অনেক লোকজন গোসল করছে, এবং তাদের সাথে যারা আসছে তারা দেখছে, তাদের ছেলে মেয়ে ভাই বোন দেখছে। এই যে পাথরের যে কালার, এই যে কালার রং, ওই সাইডে আবার কালার আছে, ওই যে ওই সাইডে যে পাথরের কালার, এই রং করা পাথর, এই যে রং করা পাথর দেখছো, রং করা পাথর, ওই রং করা পাথর, এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এখানে এই যে আমাদের বিএসএফ ডিউটি করছে, বিএসএফ ডিউটির মাধ্যমে এই করছে। আমরা এদিকে আসি, বিএসএফ একটু রাগান্বিত হয়েছে, রাগ করছে, আমরা বিএসএফ এর খুব এত কাছে যাচ্ছি না। যদিও এখানে এই যে সবুজ পাথর দেখলাম, পাথর ওই পারে যারা, তারাও বাঙালি, বাংলায় কথাবার্তা বলে, তারা কিন্তু ইন্ডিয়ান নাগরিক, তাদেরকে সুরক্ষা দিচ্ছে এখানকার বিএসএফ। আমাদের বিজিবির লোকজন একটু সাইডে আছে। এর আগে যখন দেখেছি নর্মালি এই পাহাড়ের সীমান্ত গিয়েছে, ওই এলাকায় তারা বিজিবি থাকতো, বিএসএফ থাকতো। বিএসএফ কখনো আমাদের এলাকা আসতো না, কিন্তু এখন তারা একটা এরিয়া দিয়ে নিয়েছে, সীমানা দিয়ে নিয়েছে, আমাদেরকে নিষেধ করছে, আমরা যাচ্ছি না। এই এলাকা আমাদের, এই এলাকা আমাদের লোকজনই এখানে গোসল করছে, ই করছে। এই এলাকা ওই সাইড দিয়ে যে গিয়েছে ওটা আর কি ইন্ডিয়ান নোম্যান্স ল্যান্ড, ক্যামেরায় দেখানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই যে সবুজ দাগের ওই পারে যারা ট্রলারে ঘুরছে তারা সবাই ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান লোকজন। এবং এই পারে মাঝে ফাঁকা, এবং এর যে বাম সাইডে যারা এই যে সাদা গেঞ্জি বা বিভিন্ন করছে, এইগুলো লোক বেশি। যে এলাকায় লোক বেশি, পুরো এলাকায় হচ্ছে আমাদের এরিয়া, আমাদের লোকজন এখানে গোসল করছে, নির্মল আনন্দ উপভোগ করছে। এখানে যে চেয়ার খাট দেখা যাচ্ছে, এখানে লোকজন রিল্যাক্স করেন, আনন্দ করেন, তারা গোসল করছেন, ফ্রেশ হচ্ছেন। টায়ার্ড হয়ে গেলে এখানে সুন্দর করে আরাম করে বসে শুয়ে তারা আবার পুনরায় রিফ্রেশ হয়ে আবার এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, আনন্দ, সেই আনন্দটা তারা উপভোগ করছে। এক কথায় বলতে গেলে এখন বাংলাদেশের অনেকগুলো পর্যটন স্থল আছে,
সেই পর্যটন স্থলেই কিন্তু সকল জায়গায় মানুষ যাওয়া আসা করছে। বাংলাদেশের এই সমস্ত পর্যটন স্থলগুলোর ভিতর জাফলং অন্যতম, যদিও জাফলং এর এই এলাকা এটা পাহাড়, পুরো পাহাড়টাই কিন্তু ইন্ডিয়ার ভিতর পড়েছে, ভারতের ভিতর পড়েছে। এবং এই সমতল ভূমি যে সাদা পাথরগুলো দেখছি, সাদা পাথরের পুরোটাই হচ্ছে আমাদের আমাদের আমার পিছনে আছে আমাদের বিজিবি ডিউটি করছে আমার পিছনেই এই সাইডে। অর্থাৎ আমাদের লোকজনকে সুরক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার আমাদের লোকজনের নিরাপত্তা দেওয়া, সুরক্ষা দেওয়া, এর দায়িত্ব হচ্ছে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। তারা এগুলো খুবই সুচারুভাবে কারোর সাথে কোনো ঝামেলা না করেই এই কাজগুলো করে থাকেন। এই যে বর্ডারিং এরিয়া আমরা দেখছি, এই যে দুই এরিয়া, নোম্যান্স ল্যান্ড, মাঝখানে একটা রাস্তার মতো, ওই সাইডে ইন্ডিয়ান নাগরিক এবং এই সাইডে বাংলাদেশের নাগরিক। ইন্ডিয়ান পাড়েই পানি বেশি, যার কারণে ওই পাড়ে নৌকা আছে। আবার বাম সাইডে, ডান সাইড দেখানো হচ্ছে এখন, ডান সাইড দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পাড়। বাম সাইডে যদি আপনি দেখেন, এখনো ইন্ডিয়ান পাড়টাই আপনারা দেখছেন, এখানে প্রচুর নদী আছে। বাম সাইড হচ্ছে বাংলাদেশের পাড়, বাংলাদেশের লোকজন এখানে আছে, এখানে তারা আনন্দ উপভোগ করছেন। এটা খুবই সুন্দর জায়গা। এখানে ভূমি গঠনের অর্থাৎ মাটি সৃষ্টি হওয়ার প্রথম পর্যায়ে কিন্তু এই এলাকার যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলোই কিন্তু উৎপত্তি হয়েছে। অর্থাৎ টারশিয়ারি যুগে গঠিত যে ভূমি, অর্থাৎ ভূমি গঠনের প্রাথমিক পর্যায়ের মাটি দিয়েই কিন্তু এই পাহাড়। বিশেষ করে আমরা জানি যে পাললিক শিলা, নদীতে, সাগরে, একসময় আমরা এখানে যে দাঁড়িয়ে আছি এই এলাকা কিন্তু উপর দিয়ে সাগর ছিল, এই সাগরের নাম ছিল তেথিত সাগর। এই তেথিত সাগরের উপর ক্রমে ক্রমে পলি জমা শুরু করে, পলি জমতে 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 অনেক স্তরে স্তরীভূত হয়। এরপর ভূমিকম্প, ভূ আলোড়ন এবং অন্যান্য প্রাকৃতিক কারণে ভূগর্ভস্থ পানি, নদীর গর্ভের যে মাটি আছে, মাটির উপরে উত্থিত হয়ে এই এলাকায় যে পর্বতটা উৎপন্ন হয়, এই পর্বতের নাম আছে ভঙ্গিল পর্বত। এখানে হিমালয় পর্বত আমাদের পৃথিবীর ভিতরে যেটি রয়েছে সেটি হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতেরই অংশ বিশেষ। এখানকার যতগুলো পাহাড়, পর্বত, শৃঙ্গ আছে, বিশেষ করে নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশের কিছু অংশ, বার্মা বা মিয়ানমার পর্যন্ত যে অংশবিশেষ গেছে, সবই কিন্তু এই ভূমি গঠনের প্রথম পর্যায়ে ভঙ্গিল পর্বত অর্থাৎ হিমালয় পর্বতের যখন সৃষ্টি হয় তখনকার সেই মাটি কিন্তু এই পাহাড় পর্বত। তো বাংলাদেশের যে ভূপ্রকৃতি আছে, এখানে কিন্তু এই টারশিয়ারি যুগে গঠিত মাটিও আছে। বাংলাদেশ সৃষ্টির সময় আমাদের প্লাইস্টোসিন যুগের গঠিত মাটিও আছে। প্লাইস্টোসিন যুগের গঠিত মাটিগুলো আমি বলবো যে আমাদের কুমিল্লার লালমাই পাহাড়, বরেন্দ্রভূমি, মধুপুর, ভাওয়ালের গড়, এই এলাকার মাটি কিছুটা লাল লাল আছে, লালমাই পাহাড় আমরা বলে থাকি। এবং তৃতীয় পর্যায়ের যে মাটি, একদম সমগ্র দক্ষিণ অঞ্চল সমান সমতল সমভূমি, এটা হচ্ছে বাংলাদেশের মাটি। তো বাংলাদেশের যে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য সব জায়গায় আছে। সর্বদক্ষিণে সুন্দরবন, সেই সুন্দরবনের আমরা দেখে থাকি। আমাদের চট্টগ্রাম জেলায় কক্সবাজার জেলা নিজস্ব স্বয়ংসম্পূর্ণ জেলা। পৃথিবীর ভিতর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে আছে, এটা আমরা প্রাউড নিতেই পারি। এই বড় সমুদ্র সৈকত আমাদের পর্যটনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি। এর বাদেও বাংলাদেশে অনেক ছোটোখাটো অনেক পর্যটন কেন্দ্র আছে, পর্যটন শিল্প গড়ে উঠেছে। এই এলাকায় আছে লালাখাল আছে, তামাবিল এলাকায়ও ছোটোখাটো পর্যটন কেন্দ্র আছে। বিশেষ করে লালাখালটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, সেখানেও লোকজন ভিজিট করে।
চারিদিকে পাহাড়, পাহাড়ে ঘেরা এই এলাকা। পাহাড়ের সৌন্দর্য দেখতে অন্যরকম, যদিও এখানে অনেক লোকের সমাগম, খুব ছোট। এই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে ইন্ডিয়ান নাগরিক বসবাস করে। এই এলাকায় যত লোক বসবাস করছেন, আমি তো মনে করি এখানে 98% লোকজন বাংলাদেশি লোকজন, তারাই কিন্তু এখানে আসছে, তারা এই জাফলং এর আনন্দ ভোগ করছে। আমি এখন যেখানে হাঁটাচলা করছি, এখানেও একসময় হাঁটু পানি ছিল। এই যে পাথর, এই পাথরের উপর পরিষ্কার পানি। আমাদের যে পেয়াইন নদী, ইন্ডিয়ান ডাউকি নদীর মাধ্যমে যে নদী পানিগুলো এসেছে, ডাউকি নদীর পানিও কিন্তু খুবই পরিষ্কার, ক্লিন পানি। এবং আমাদের এই পেয়াইন নদীর পানিও খুবই পরিষ্কার। এই পরিষ্কার পানির ভিতর যে পাথর, পাথরগুলো খুবই স্বচ্ছ দেখা যায়। এই কালো পাথর হোক, শ্বেত পাথর হোক, বা অন্য যাই হোক না কেন, ছোট ছোট নুড়ি বা বড় বড় বোল্ডার, সব কিছু সৌন্দর্য আলাদা। এই যে একটা উঁচু মাটি দেখা যাচ্ছে, আমরা এই পাশ দিয়েই নেমে আসতেছি। যখন আমরা এই জাফলং এ আসি, এই এই উঁচু পাহাড়, এখান থেকে এখনো লোকজন সারিবদ্ধভাবে ওয়াই আকৃতি সোজা একটা রাস্তা চলে গেছে, উপরে লোকজন নামছে। এই চারি সাইড দিয়ে কিন্তু দোকান, এই যে দোকান শুরু হয়েছে ওই সাইড, এবং ও একদম ওই দিকে পুরো 3-4 কিলোমিটার পর্যন্ত পুরোটাই কিন্তু কোথাও কোথাও খাচ্ছে অথবা ছোটখাটো দোকান আছে। একদম এখান থেকে উঠতে উঠতে ওই যে ঢিবি দেখা যাচ্ছে, মাটির উঁচু, অনেকটা টিলা জাতীয় বলতে পারি। তার উপর থেকে আরো 1-1.5 কিলোমিটার পর্যন্ত লোকজন তাদের জীবিকা নির্বাহের জন্য ছোট ছোট দোকান তৈরি করে তারা ব্যবসা বাণিজ্য করছেন। এটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। আমি সরকারি কাজে এসেছি, আজ ছিল শুক্রবার। শুক্রবারের নামাজের পরই এখানে অল্প সময়ের জন্য এখানে এসেছি। তো এখানকার সৌন্দর্য, এটা মনে করলাম যে এটা দেখার মতো সৌন্দর্য। সারাদিনই এইভাবে লোকজন যাওয়া আসা করে। আমি এই প্রকৃতিকে পছন্দ করি, প্রাকৃতিক সৌন্দর্যটাকে আমি উপভোগ করি, এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার মতো। সবাই যেন আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভাগাভাগি করে নিতে পারে, তার জন্যই আমি এখানে এসেছি। এখানে খুবই দেখার মতো একটি জায়গা। যদি আপনি এখানে দেখেন, তাহলে ছোটখাটো অনেক দোকান আছে, এই দোকানের লোকজন কেনাকাটা করছে, খুবই ছোটখাটো দোকান। এখানে সবাই তার প্রয়োজনীয় মালামালগুলো ক্রয় করছেন। এখানে বিভিন্ন রকম হরেক রকম আচার পাওয়া যাচ্ছে, দেশি কাগজে লেবু দিয়ে জুসও তৈরি করে দিতে পারবে, বিভিন্ন রকম। এই আপনাদের এগুলো কি কিসের আচার? এটা হলো কলা। কি কলা? আমরা আমরা এর কাঁচা কলা নাকি না পাকা কাঁচা কলা দিয়া আর আমরা দিয়া আর জলফই দিয়া তেঁতুল। কাঁচা কলা, আমরা, জলপাই, তেঁতুল, হ্যাঁ জি হয়। আর ধনিয়া বাখর, ধনে পাতা, এটা কি দেওয়া? মরিচ, এটা খালি চলতা। এক কাপের দাম কত? 20 টাকা। 20 টাকা। আর এটা এক কাপের দাম কত? 20 টাকা। ঠিক আছে, খুবই সুন্দর, ভালো একটা বিষয় দেখলাম। একদম ন্যাচারাল খাবার, এবং নেচারের সাথে মিশে গিয়েই কিন্তু এগুলো লোকে খাচ্ছে। এখানে আমরা দেখছি, আপনার এগুলো কি একদম যে পাতা, কি বলে, বড় বড় পাতা, এগুলো কি মেশিনে করা নাকি হাতে হাতে ভাঙানো? এগুলো কি খাওয়ার নিরাপদ? রং চা খাওয়া যাবে? এগুলো ভালো না খারাপ? এগুলো তো মেশিনে তৈরি করে নাকি? এটা ভালো না এটা ভালো তোমাদের কাছে? এটা শুধু রং চা খাওয়ার জন্য, তাই তো? এটা ঠিক আছে। আমি তো এর আগে কিনছি, আমি ওই পাশে কিনেছিলাম, এগুলো কিনেছি শুধুমাত্র রং চা খাওয়ার জন্য। ভালো, আমি 2 প্যাকেট কিনেছি এগুলো। আপনার এগুলো তো 50 টাকা, তাই না? দাম 60 টাকা দাম। আমি 50 টাকা দিয়ে কিনেছি, 50 টাকা কিনেছি।
আর এগুলো এক পিস কত বিক্রি হয়? 10 টাকা। প্রতিদিন কতগুলো বিক্রি করা যায়? লোকজন বেশি আসে, কম আসলে কম। কত আজকে কতগুলো বিক্রি হয়েছে তখন? ধরেন আপনার 5-6 কেজি, 5-6, কম আসলে 2 5-6 কেজি। আজকে তো অনেক লোক এসেছে। এখন আড়াইটা বাজে, দুপুর 2টা 30 মিনিট। 5-6 কেজি মতো বিক্রি করছেন। জাস্ট আর কি আপনাদের একটি ধারণা দেওয়া যে আমাদের গ্রামীণ অর্থনীতি কিভাবে চলছে এবং প্রত্যেকের কিন্তু তাদের জীবিকা যে কোনোভাবেই নির্বাহ করে যাচ্ছে। এই যে পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই জীবিকাগুলো, এবং এখানে যে খাবারের হোটেল যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুবই প্রয়োজন। কেন প্রয়োজন? যে লোকজন তো টায়ার্ড হচ্ছে, তাদের ক্ষুধা লাগছে, তারা এখানে খাচ্ছে। এটা এটা কার দাম কত এগুলো? 250 টাকা। 2025 সিলেট জাফলং ভ্রমণ 2025। ইচ্ছে মতো নামও লিখে দেওয়া যাবে, তাই না? লাভ সেবে। ঠিক আছে, এগুলোকে আগে খোদাই করে নিতে হবে নাকি? গুড, সুন্দর রকমারি। আমরা এখানে দেখছি আইসক্রিমও বিক্রি হচ্ছে, ছোটখাটো বিভিন্ন রকম খাবার, আচার, তারপরে শশা। এভরি সার্টেন প্লেস ইন্টারভেল আমরা শশা বা কোনো আচার জাতীয় খাবার আমরা দেখছি। এগুলো ওই গরমের ভিতর, যদিও শীতকাল, কিন্তু পায়ে হাঁটতে হাঁটতে শরীর ঘেমে যাচ্ছে, এই এই গরম পাচ্ছে, ফলে এর জন্য এটা কিন্তু খুবই খেতে খুবই সুস্বাদু লাগছে এবং ভালো লাগছে, লোকজন এগুলো খাচ্ছে। আমরা এই সাইডে যেটা দেখছি এর উপর দিয়েই আমরা একটু উঁচু পাহাড়, মানে উঁচু পাথর দেখলাম, এই যে এখানে আমরা একটা দেখছি, এই নদীরই অংশ, পিয়াইন নদীরই একটা অংশ, এর উপর দিয়ে ট্রলারে করে আমি একসময় গিয়েছি। এখানে একই রকম গর্ত ছিল, এগুলো সেই বন্যার সময় এই যে পাথরগুলো দেখছি, এই পাথরগুলো এসে জমা হয়েছে, এবং যার কারণে নদীর যে প্রবাহ, স্বাভাবিক প্রবাহটা এখানে বাধাগ্রস্ত হচ্ছে। আবার নদীর পানিও কম এখন, যেটা দেখেছি পানির খরস্রোতা নাই। বড় বড় পাহাড় থেকে ভেঙে বড় বড় যে বোল্ডার আছে, সেই বোল্ডারগুলোকে নিয়েই কিন্তু আমরা এখানে এই পাথরগুলো আসছে। এক সময় হয়তো বা এই ছোট ছোট পাথরগুলো বড় ছিল, পানির ঘর্ষণে পাথরে পাথরে আঘাত লেগে প্রচন্ড গতি, পানির প্রচন্ড গতিতে একটি পাথর আর একটা পাথরের সাথে আঘাত লাগার পরে, এবং একাধিক পাথর একসাথে চারি সাইড দিয়ে মেশিনে যেভাবে ভাঙে, এভাবে আঘাত লাগতে লাগতে অনেক সময় ছোট হয়ে যাচ্ছে। এই যে শক্ত শিলা, যাকে বলা হয় কঠিন শিলা, এটাই হচ্ছে আমাদের কঠিন শিলা। এই কঠিন শিলাটাই, এগুলো সবই আমাদের কঠিন শিলা, এগুলো আমাদের সম্পদ। এটা এখন বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের যে আমরা মহাসড়ক দেখছি, আমরা বাংলাদেশের যে 4 লেন 6 লেন 8 লেন রাস্তা দেখব, আমরা নগরায়ন দেখব, আমরা যে আরবানাইজেশনের সর্বশেষ পর্যায়ে যেটা দেখব, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট শহরায়ন, যেটা শহরে গত বছর দেখে এসেছি 2024 সালে। সেটা তৈরি করতে গেলে এই ধরনের পাথরের প্রয়োজন আছে, বইকি প্রয়োজন হলে কিনে আনতে হবে। ফলে আমাদের এই পাথর শিল্পে বা পাথরের খনিতে আমরা স্বয়ংসম্পূর্ণ না। পার্শ্ববর্তী দেশ থেকে নদীর মাধ্যমে আমরা কিছুটা পেয়ে থাকি,
আর বাকি সকল পাথর আমাদের উন্নয়নের জন্য যতটুকু পাথর লাগে তার পুরোটাই কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। অর্থাৎ আমাদের যে কষ্ট অর্জিত রেমিটেন্স, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা যারা বিদেশে আছে, যারা আহ, আহ, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে ডলার পাঠাচ্ছে, কষ্ট অর্জিত রেমিটেন্স পাঠাচ্ছে, সেই কষ্ট অর্জিত রেমিটেন্সগুলো ভেঙে আমরা আমাদের উন্নয়নের জন্য এই পাথর কিনতে হয়। যাক, আমি সে বিষয়ে যাব না, এটা ছোট একটু কথা বললাম। আমাদের সকল কিছুই প্রয়োজন আছে, আমরা প্রকৃতির সাথে কোনো কম্প্রোমাইজ করব না। এখানে কি কাজ করলে, কিভাবে এই এলাকার উন্নয়ন করলে এখানকার জীববৈচিত্র্য ভালো হবে সেটা মাথায় রেখেই এখানকার যে পর্যটন এলাকা জাফলং, এখানে যে সুন্দর ওই টেলার উপরে ওই সাইডে বিজিবি সেখানে থাকে, তারা পাহারা দিচ্ছে। আমাদের এখানে সুন্দর একটা লেক টাইপের হয়ে গেছে, এটা পুরোটাই কিন্তু নদীর মধ্যস্থল, পিয়াইন নদীর মধ্যস্থল। এটা সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় পড়েছে। মূলত সিলেট জেলা থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকার আয়তন 62 কিলোমিটার, 62 কিলোমিটার। রাস্তা এটা মহাসড়ক, তামাবিল মহাসড়ক জাফলং পর্যন্ত এসেছে। সেখানে আমরা গাড়ি রেখে পার্কিং করার সুন্দর জায়গা আছে, পার্কিং রেখে করে অথবা বাসে করে অথবা অন্য কোনো পরিবহনে করে ব্যক্তিগত গাড়িতে করে এখানে এসে জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এখানে যে পানিটা দেখছি অনেকটা লেকের মতো হয়ে গিয়েছে। এই লেকটা কিন্তু পিয়াইন নদীরই মাঝামাঝি পর্যায়ে। খড় যদি প্রচন্ড বৃষ্টি হয়, পাহাড়ি ঢল নেমে আসে, তাহলে এই যে ছোট ছোট পাথরগুলো আছে এগুলো অটোমেটিক সরে গিয়ে নদী তার স্বাভাবিক গতিপথ তৈরি করে নেবে এবং এই যে পুরোটাই প্রবাহিত নদী থাকবে তখন। এবং ওই পারে যে একটা সবুজ একটা বসতি দেখা যাচ্ছে, ওই অঞ্চলটা আমাদের। এই সাইড যেটা দেখা যাচ্ছে এটা এটা পুরোটাই এই পাহাড়, এই উঁচু উঁচু পাহাড় যেগুলো আপনাদের দেখাচ্ছি পুরোটাই কিন্তু ইন্ডিয়ান পাহাড়। এই যে সর্বশেষে আমার ডান সাইডে দেখেন, ডান সাইডে যে উঁচু দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু পাহাড়, এগুলো ইন্ডিয়ান। এই লোকের যে প্রচুর লোক আছে, এই লোকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এই লোকগুলো বাংলাদেশি লোকজন এবং খুব সামান্য পরিমাণই আছে। বাম সাইডে যে পাহাড় দেখছেন এগুলো ইন্ডিয়ান পাহাড়, ওই পুরোটাই বাম সাইডের পাহাড়। বাম সাইডে আরো একটু দেখি, বাম সাইডে পুরোটাই পাহাড় এবং এই পাহাড়ের পরে এই সাইড ছোট একটু সবুজ জায়গা আছে, এই সাইডে আমরা একটু দেখি। এখানে এই যে বসতি, এখানে কিন্তু আমরা বলি এইটা একটু দেখি, এই এই সবুজ আরো বামে, হ্যাঁ এটা আমাদের। এখানে এর ওই পারে জাফলং এর যে কমলা বাগান আছে, আমরা বলি যে জাফলংয়ে আমরা কমলা বাগান দেখতে যাব। এই সবুজটা পার হওয়ার পরে ওই পারে যে বাগানটা আছে ওটা নদীর ওই পারেই এখানে কমলা বাগান আছে। এবং যখন কমলার সিজন হয়, এই কমলার সিজনে এখানে প্রচুর পরিমাণ কমলা পাওয়া যায় এবং এই কমলাগুলো এখান থেকে লোকজন কিনে তারা খাচ্ছে এবং খুবই সুস্বাদু কমলা। অর্থাৎ এই জাফলংয়ের কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে যদি আমরা কাজে লাগাই সুন্দরভাবে, তাহলে পর্যটন কেন্দ্র হিসেবে এখানে প্রতিদিন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেমন ইনকাম করার সুযোগ আছে। পাশাপাশি এই এলাকার লোকজন, আমি বলবো যে বসতি, এই এলাকায় মানুষের বসতি স্থাপনের সময় থেকেই এই এলাকার লোকজন এই যে পাথর দেখছি, পাথরের সাথে তারা সংশ্লিষ্ট। তারা পাথর কীভাবে প্রসেস করে বিভিন্নভাবে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করা যায় সেটাই তারা করতো। এখনো পর্যন্ত 95% লোকজন এই পাথর, বালু বা নুড়ি এইগুলো নিয়েই তারা আছে এবং এই ব্যবসা নিয়েই আছে। এর সাথে পর্যটন কেন্দ্র, পর্যটনের সাথে
আরও সেবামূলক যে জায়গা আছে, থাকার স্থান, খাবার, হোটেল অস্থায়ীভাবে গড়ে উঠেছে। এগুলো আরও প্রসার লাভ করা সম্ভব। এখানকার যে রাস্তা দেখেছি, এই রাস্তার আরও উন্নয়ন করা সম্ভব। যদি এগুলো সব কিছু উন্নয়ন করা যায়, তাহলে এই আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেকগুলো যে পর্যটন কেন্দ্র আছে, তার ভিতর অন্যতম বেস্ট একটি পর্যটন কেন্দ্র হতে পারবে আমাদের জাফলং, যেখান থেকে আমরা সূর্য অস্ত আমরা দেখতে পারি। যেখানে নদী আছে, সূর্য ঠিক এই দিক দিয়েই সূর্য অস্তমিত যাচ্ছে। এখন আমরা সূর্য অস্তমিত আমরা এখান থেকেও দেখতে পারি। অর্থাৎ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাফলংয়ের সৌন্দর্য কিন্তু এখানে এসে দেখতে পারি। এখানে পাথর দেখতে পারি, এখানে নদী দেখতে পারি, এবং আমরা এই সাইডে জাফলং টি গার্ডেন আছে, চা বাগান দেখতে পারি, এখানে পাহাড়ের সৌন্দর্য দেখতে পারি, পাহাড়ের উপর দিয়ে হ্যাঙ্গিং ব্রিজ আছে যেখানে ইন্ডিয়ান গার্ডেন আছে। অর্থাৎ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই জাফলং, অনেক সম্ভাবনা আছে। আমরা এই জাফলংকে নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। আমরা এই জাফলংয়ের আরও অনেক উন্নয়ন চাই। আমাদের বাংলাদেশের লোক এখানে এসে যেন নিরাপদে নির্বিঘ্নে এখানকার নির্মল আনন্দ উপভোগ করতে পারে, সেটা আমরা চাই। এবং এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে উত্তরোত্তর, এই প্রত্যাশা করছি। এতক্ষণ আপনারা আমার কথা শুনেছেন। বিশেষ করে আমি আমার সীমিত নলেজের ভিতর যতটুকু পারার এখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবং আমরা বাংলাদেশটাকে প্রমোট করার চেষ্টা করি। বাংলাদেশের যে সৌন্দর্য আছে, বাংলাদেশের সৌন্দর্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশের যে পর্যটন কেন্দ্র যতটুকু আছে, সেটা যেন আরও উন্নয়ন হয়, সে চেষ্টা করি। আপনারা তখন আমাদের সাথে ছিলেন এবং সবসময় থাকেন, এজন্য আপনাদের সকলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত দুটি কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।